নমস্কার। এজেন্ট যখন তার পেপারগুলো অফিসে জমা দেয়, তারপরে কাজ শুরু হয় আন্ডাররাইটারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট রোল আন্ডাররাইটারে পলিসিটা কিভাবে অ্যাকসেপ্ট করা হবে, কি প্রিমিয়াম নেওয়া হবে এবং পলিসিটা সেই টার্মে নেওয়া যাবে কিনা, সম্পূর্ণ কাজে রিস্ক অ্যাসেসমেন্টের কাজটা করে আন্ডাররাইটার। This is completely an educational channel for existing and new agent. It will help to the policyholder. আমি এই আন্ডাররাইটারের রোলের মধ্যে অনেকগুলো পয়েন্ট পরপর স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। সেগুলো একটার পর একটা ব্যাখ্যা করে বলে দিচ্ছি কি কি কাজ আছে। ফার্স্ট কাজ হচ্ছে আন্ডাররাইটার কে। আন্ডাররাইটার হচ্ছে যে পেপারগুলো ভালো করে দেখে তার রিস্কটা অ্যাসেস করবে এবং তাকে সেই টার্ম ধরে সেই পলিসিটা দেয়া যাবে কিনা এবং সেই পার্টির হেলথ কন্ডিশন, অকুপেশন এবং কোন ক্যাটেগরি রিস্ক সমস্ত কিছু বিচার করে দেয়, সেই হচ্ছে আন্ডাররাইটার। সেকেন্ড পয়েন্ট, ফ্যাক্টর এফেক্টিং রিস্ক। আন্ডাররাইটার যে রিস্কটা ক্যালকুলেশন করবে, কোন কোন ফ্যাক্টর এর মধ্যে আছে। প্রথম আছে তার এজ, জেন্ডার, অকুপেশন, তার হেলথ কন্ডিশন, মেডিকেল হিস্ট্রি, লাইফস্টাইল এবং ফ্যামিলি হিস্ট্রি। এই কটা কিন্তু রিস্ক ক্যালকুলেশনের জন্য কাজে লাগে। 3 নম্বর পয়েন্ট, সিস্টেম অফ আন্ডাররাইটিং। আন্ডাররাইটিং এর সিস্টেম হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে নিউমেরিক্যাল মেথড, একটা সাবজেক্টিভ মেথড। 4 নম্বর পয়েন্ট, নিউমেরিক্যাল মেথড। এখানে প্রপোজারের যদি খারাপ দিকটা থাকে, ব্যাড দিকটা থাকে, ওভারওয়েট, হাই প্রেসার এবং তার লাইফস্টাইল খারাপ, তাহলে সেইটাকে ডেবিট পয়েন্টে নেওয়া হয়। এবং যদি গুড পয়েন্ট থাকে, সে যদি ব্যায়াম করে, যোগা করে, তার ফ্যামিলি হিস্ট্রি অনেক ভালো, সেইটাকে ক্রেডিট পয়েন্টে নেওয়া হয়। এই ডেবিট আর ক্রেডিটের নেটিং করে বার করা হয় এক্সট্রা মর্টালিটি রেট কীরকম, সেই অনুসারে তার প্রিমিয়ামটা নির্ধারণ করা হয় এবং 100% কাছাকাছি হলে ধরে নেওয়া হয় এইটা অ্যাভারেজ, সেইটাকে বলা হয় নিউমেরিক্যাল রেটিং মেথড। 5 নম্বর পয়েন্ট, সাবজেক্টিভ বা জাজমেন্ট মেথড। আন্ডাররাইটার প্রপোজাল পেপার পেয়েছে, এজেন্ট কনফিডেন্সিয়াল রিপোর্ট পেয়েছে, মেডিকেল রিপোর্ট এবং এমএইচআর, তারও এমএইচআর মানে মোরাল হ্যাজার্ড রিপোর্ট। এই 4টে রিপোর্ট পাওয়ার পর সে দেখলো যে মোটামুটি লাইফটা ঠিক আছে। তার উপর ভিত্তি করে যদি রিস্কটা অ্যাসেস করে সে প্রিমিয়ামটা নির্ধারণ করে, সেইটাকে বলা হয় জাজমেন্ট বা সাবজেক্টিভ মেথড। 5 নম্বর পয়েন্ট, রিস্ক বা লাইফ ক্লাসিফিকেশন। 4টে ভাগে ভাগ করা যায়, স্ট্যান্ডার্ড লাইফ, সাবস্ট্যান্ডার্ড লাইফ, প্রেফার্ড লাইফ এবং ডিক্লাইন লাইফ। নেক্সট 7 নম্বরে হচ্ছে স্ট্যান্ডার্ড লাইফ। যে সমস্ত লাইফের কোনো এক্সট্রা মর্টালিটি ধরা হয় না, মোটামুটি অ্যাভারেজ আছে, নেটিং করে দেখা গেছে এক্সট্রা মর্টালিটি মোটামুটি অ্যাভারেজের জায়গায় চলে এসছে, সেই লাইফটাকে বলা হয় স্ট্যান্ডার্ড লাইফ। তার প্রিমিয়ামটা নেওয়া হয় অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রিমিয়াম নেওয়া হয়, এক্সট্রা কোনো রিস্ক এর মধ্যে নেই। 8 নম্বর পয়েন্ট, যদি কোনো লোকের ওভারওয়েট থাকে অথবা প্রেসার বেশি থাকে অথবা লাইফস্টাইল খারাপ থাকে, তখন অ্যাভারেজ প্রিমিয়াম ছাড়াও তার সঙ্গে এক্সট্রা প্রিমিয়াম নেওয়া হতে পারে, সেই লাইফটাকে বলা হয় সাবস্ট্যান্ডার্ড লাইফ বা সাবস্ট্যান্ডার্ড রিস্ক। এই সাবস্ট্যান্ডার্ড লাইফের ক্ষেত্রে আন্ডাররাইটার দুটো অপশন আছে সে করতে পারে। একটা করতে পারে সে প্রিমিয়াম রেটটা একটু বেশি নিতে পারে, অথবা তার যে টার্ম যেটা চেয়েছে সে টার্মটা রিডিউস করতে পারে, সেটা হচ্ছে প্রপোজারের কনসেন্ট নিয়ে, সেইটাকে বলা হয় সাবস্ট্যান্ডার্ড লাইফ।
নম্বর পয়েন্ট হচ্ছে প্রেফার লাইফ। অনেকে কিন্তু হেলথ কন্ডিশন খুব ভালো, ফ্যামিলি হিস্ট্রি, অনেকদিন লঞ্জিভিটি আছে ফ্যামিলির সবাই, এবং যোগা করে, তাদের অ্যাথলেটিক করে, তাদের কিন্তু স্ট্যান্ডার্ড লাইফের চেয়ে আরও তাদের লঞ্জিভিটি অনেক বেশি। সেই কারণে তাদের প্রিমিয়ামটা কম নেওয়া উচিত। সেই লাইফটাকে বলা হয় প্রেফার লাইফ। 10 নম্বর পয়েন্ট ডেক্লাইন লাইফ। অনেক হয়তো ক্রিটিক্যাল ইলনেস হয়েছে এবং ওভারওয়েট এবং তার ক্যান্সার হয়েছে, সেই ইলনেসের জন্য মর্টালিটি রেট ঠিকভাবে ক্যালকুলেশন করা যায় না। আন্ডাররাইটার সেই সমস্ত পলিসিগুলোকে বলা হয় ডেক্লাইন লাইফ, অর্থাৎ পলিসিটা অ্যাকসেপ্ট করতে পারছে না, যেহেতু রিস্কটা ক্লেমে ঠিক অ্যাসেস করা যাচ্ছে না, সেইটাকে বলা হয় ডেক্লাইন লাইফ। 11 নম্বর পয়েন্ট আন্ডাররাইটার এগুলো সব দেখবে, HLV দেখবে, অর্থাৎ একটা লোককে কত টাকা পর্যন্ত পলিসি দেয়া যেতে পারে সেটা আন্ডাররাইটার দেখবে। হিউম্যান লাইফ ভ্যালু, প্রথম এই কথাটা বলে প্রফেসর হবিনার, সেখানে বলেছেন উনি যে একটা লোকের ইন্স্যুরেন্স পলিসি দেয়া হবে তার বর্তমান ইনকাম, তার সঙ্গে ফিউচারের ইনকামের ডিসকাউন্টেড ভ্যালু যেটা হয়েছে সেইটা নিয়ে যত টাকা হচ্ছে সেই টাকা একটা লোককে ইন্স্যুরেন্স ভ্যালু হচ্ছে, সেই টাকা তাকে ইন্স্যুরেন্স পলিসি দেয়া যাবে। এ ব্যাপারে অনেকে বলছেন যে বর্তমান ধরেও ক্যালকুলেশন করা যাবে। একটা লোকের যদি বর্তমান ইনকাম ফর দ্য ইয়ার সারা বছরে 2,40,000 হয়, তাহলে নিজে বাঁচার জন্য খরচা হচ্ছে 40,000 ধরে নেওয়া হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে বাকি 2 লাখ টাকা হচ্ছে তার ফ্যামিলির জন্য, তার 8 থেকে 10 গুণ পর্যন্ত সেটা পলিসি দেয়া যাবে। আবার যদি রেট অফ ইন্টারেস্ট ধরা হয়, তাহলে 2 লাখ টাকাকে রেট অফ ইন্টারেস্ট যদি 10% আর 10% দিয়ে ভাগ করে যে ফিগারটা আসবে, অর্থাৎ 20 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পলিসি দেয়া যেতে পারে। এইটাকে বলা হচ্ছে হিউম্যান লাইফ ভ্যালু। 12 নম্বর পয়েন্ট নমিনি কি আছে সেইটা কিন্তু আন্ডাররাইটার দেখবে। নমিনি শুড বি নিয়ারেস্ট রিলেটিভ, তার স্পাউস হতে পারে, তার ছেলে মেয়ে হতে পারে, অথবা তার পেরেন্টস হতে পারে। নমিনি সেটা দেখতে হবে, আন্ডাররাইটার দেখবে। পলিসি যখন অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু নমিনি কে আছে দেখতে হবে। নমিনির ক্ষেত্রে কিছু নিয়ম আছে, নমিনি কিভাবে করা হবে সেটা বলা হয়েছে সেকশন 39 অফ ইন্স্যুরেন্স অ্যাক্টে। যদি মাইনর নমিনি থাকে তাহলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা সেটাও কিন্তু আন্ডাররাইটার দেখবে। অনেক সময় মোর দেন 1 নমিনি থাকে, সেক্ষেত্রে কাকে কত পার্সেন্টেজ দেয়া হচ্ছে সেইটাও কিন্তু উল্লেখ থাকা চাই, সেটা কিন্তু আন্ডাররাইটার দেখবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্স্যুরেবল ইন্টারেস্ট। লাইফ ইন্স্যুরেন্স করা যখন প্রপোজাল থেকে লাইফ ইন্স্যুরেন্স করা হচ্ছে, সেখানে ইন্স্যুরেবল ইন্টারেস্ট অবশ্যই থাকা চাই, কারণ পলিসি হোল্ডার যদি মারা যায় তাহলে তার ফ্যামিলি ওই টাকা পাবে। ইন্স্যুরেবল ইন্টারেস্ট ছাড়া, লস ছাড়া পলিসি করা যাবে না। 14 নম্বর পয়েন্ট MWP অ্যাক্ট। অনেক সময় নমিনির জায়গায় লেখা আছে MWP অ্যাক্ট অনুসারে, অর্থাৎ পলিসি হোল্ডার কোনো পলিসি নিয়েছে তার ফ্যামিলির জন্য, তার ছেলে মেয়ে এবং বইয়ের জন্য, একটা ট্রাস্ট হিসেবে সেখানে কিন্তু পলিসি করিয়েছে আন্ডার সেকশন 6 অফ ম্যারিটাল প্রপার্টি অ্যাক্ট। সেই পলিসির ক্ষেত্রে ক্রেডিটাররা কোনো টাকা পাবে না। ম্যাচুরিটি এবং ডেথ ক্লেম দুটোই কিন্তু MWP অ্যাক্ট অনুসারে হবে, তার ছেলে মেয়ে বউ পাবে। এই ছেলে মেয়ে বউকে বলা হয় বেনিফিশিয়ারি, এইটাও কিন্তু খেয়াল রাখতে হবে। 15 নম্বর পয়েন্ট স্পেসিফিক পলিসি প্রভিশন। আন্ডাররাইটার EMR এক্সট্রা মর্টালিটি রেট যেখানে বেশি হচ্ছে সেখানে এক্সট্রা প্রিমিয়াম নিতে পারে, অর্থাৎ ওভারওয়েট হয়েছে বা লাইফস্টাইল ভুল আছে, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা প্রিমিয়াম নিতে পারে।
অনেক সময় কোনো কোনো পলিসি ক্ষেত্রে হ্যাজার্ডিয়াস অকুপেশন থাকে বা হেলথ কন্ডিশন খুব খারাপ থাকে, সেই ক্ষেত্রে সে অকুপেশনের জন্যে খানিকটা কভারেজ কিছুদিনের জন্য কম দেয়া হয়। হয়তো দেখা গেল 2 বছর বা 3 বছরের জন্য 60% কভারেজ দেবে, বাকি 40% ফর দ্য 3 বছরের জন্য কভারেজ দেবে না। অর্থাৎ এই টাইমটা লিয়েন করে আটকে দেয়া হলো। আফটার 3 ইয়ার্স ফুল কভারেজ পাবে। এইটাকে বলা হয় লিয়েন। এটা হচ্ছে আন্ডাররাইটারের দায়িত্ব। আর একটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। আন্ডাররাইটার যদি মনে করে কোনো লাইফের ব্যাপারে কোনো রিস্ক আছে, তাহলে কিন্তু রেস্ট্রিকটিভ ক্লজ লাগাতে পারে। যেমন ফিমেল লাইফের ক্ষেত্রে দেখা গেল প্রেগনেন্সি ক্লজ লাগিয়ে দিল। এটা সবসময় লাগায় না, কিন্তু লাগাতে পারে, তার ক্ষমতা দেয়া আছে। আন্ডাররাইটার যদি মনে করে যে প্রপোজার চেয়েছে অ্যাক্সিডেন্ট বেনিফিট, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বেনিফিট দিতে পারে। সেক্ষেত্রে ডবল বা ট্রিপল অ্যাক্সিডেন্ট বেনিফিট বা ডিসেবিলিটি বেনিফিট অথবা প্রিমিয়াম ওয়েভার বেনিফিট অথবা ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট, যা কিছু বেনিফিট যদি চায় সেখানে দিতে পারে, তার বিনিময়ে এক্সট্রা প্রিমিয়াম সে নেবে। এইগুলো কিন্তু আন্ডাররাইটারের কাজ। এইটাকে বলা হয় রাইডার বেনিফিট। অনেক সময় নেক্সট পয়েন্ট হচ্ছে প্রিমিয়াম ক্যালকুলেশন। আন্ডাররাইটের কাছে অ্যাভারেজ প্রিমিয়াম আছে। অ্যাভারেজ প্রিমিয়াম, সেই প্রিমিয়ামটা নর্মাল প্রিমিয়াম। সেটা হচ্ছে নর্মাল প্রিমিয়ামের কিছু টাকা ছাড় দেওয়ার ক্ষমতা আছে। দেখা গেছে যে বেশি টাকার পলিসি করলে সেটাই ইন্স্যুরেন্স কোম্পানির খরচটা কমে যায়, কারণ কম টাকার অনেকগুলো পলিসির ক্ষেত্রে তাকে কস্টিংটা বেশি হয়ে যায়। সেই কারণে ইন্স্যুরেন্স কোম্পানি বেশি টাকার পলিসি কিনলে কিছু টাকা ছাড় দেয়, রিবেট দেয়। অথবা কোনো পলিসি যদি প্রিমিয়াম পেমেন্টের মোড যদি ইয়ারলি হয়, তাহলে কিছু টাকা ছাড় দেয়, রিবেট দেয়। আন্ডাররাইটার সে রিবেট দিতে পারে, এবং রিবেট দেওয়ার পর ওই অ্যাভারেজ প্রিমিয়াম থেকে যে রিবেট দিল, তারপর আন্ডাররাইটার এক্সট্রা মর্টালিটি থাকলে সেটা যোগ করতে পারে, এবং অ্যাক্সিডেন্ট বেনিফিট থাকলে সেইটাও যোগ করবে। যোগ করে যে হচ্ছে সেইটাকে বলা হয় অ্যানুয়াল প্রিমিয়াম। সেই অ্যানুয়াল প্রিমিয়ামটা সে ডিক্লেয়ার করে। নেক্সট পয়েন্ট হচ্ছে ফার্স্ট প্রিমিয়াম ডিপোজিট। আন্ডাররাইটার ডিক্লেয়ার করার পর যখন এটা প্রথম জমা পড়ে, সেটাকে বলা হয় ফার্স্ট প্রিমিয়াম রিসিট। ফার্স্ট প্রিমিয়াম রিসিট যেদিন দেয় সেদিন থেকে তার পলিসি শুরু হয়ে যায়। পার্টি যদি রাত্রিরে মারা যায়, তাহলেও কিন্তু যদি পেপার ঠিক থাকে তাহলে কিন্তু ডেথ ক্লেমে টাকা পাবে, এবং যদি চেকেও টাকা দেয় তাহলে যেদিন থেকে প্রিমিয়াম জমা দিয়েছে সেদিন থেকে তার রিস্ক কভারেজ শুরু হয়ে গেছে। এইটা হচ্ছে ফার্স্ট প্রিমিয়াম রিসিট। নেক্সট পয়েন্ট 18 নম্বর পয়েন্ট হচ্ছে পলিসি বন্ড বা ডকুমেন্ট। এই যে প্রিমিয়াম জমা দেওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পার্টির কাছে একটা পলিসি বন্ড বা পলিসি ডকুমেন্ট চলে আসে। পার্টি পলিসি বন্ড বা ডকুমেন্ট কিছুই নয়, সেটা হচ্ছে পার্টির সঙ্গে ইন্স্যুরেন্স কোম্পানির নেগোসিয়েশন, চুক্তিপত্র। তুমি প্রিমিয়াম দেবে, তোমার হয়ে আমি রিস্ক কভারেজ দায়িত্ব নিলাম। তাতে অনেক রকম টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে, এবং যেহেতু এটা চুক্তিপত্র, এইটাকে বলা হয় ইনট্যাঞ্জেবল অ্যাসেটস, অর্থাৎ ট্যাঞ্জেবল না, ইনট্যাঞ্জেবল অ্যাসেটস বলা হয়। তারপরে পয়েন্ট 19 নম্বর পয়েন্ট, পলিসি বন্ডের অবশ্যই স্ট্যাম্প থাকা চাই এবং কনসার্ন অফিসারের সিগনেচার থাকা চাই, তবেই সেটা ভ্যালিড। নেক্সট হচ্ছে 20 নম্বর পয়েন্ট, পলিসি বন্ড পাওয়ার পর পলিসি হোল্ডার ভাবলো যে তার ঠিক পছন্দ হয়নি, সে আবার অনেক কিছু চিন্তা করে বলল যে পলিসি বন্ডটা ক্যান্সেল করে দেবে, ওই পলিসিটা নেবে না। সেইটাকে বলা হয় কুলিং অফ। সে পলিসি বন্ড পাওয়ার 15 থেকে 30 দিনের মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে অ্যাপ্লাই করতে পারে যে আমি পলিসিটা ক্যান্সেল করতে চাই। ইন্স্যুরেন্স কোম্পানি নিজস্ব খরচা, মেডিকেল ফি যেগুলো খরচা করেছে
যেগুলো পলিসি প্রিপারেশন চার্জ যা খরচা করেছে সেই টাকা থেকে, ওই প্রিমিয়াম থেকে ওই টাকা কেটে নিয়ে বাড়তি টাকা পলিসি হোল্ডারকে ফেরত দেয়। এইটাকে বলা হয় কুলিং অফ। নেক্সট পয়েন্ট 21 নম্বর, ফ্রি লুক পিরিয়ড। এই যে তার পলিসি বন্ড পাওয়ার পর তাকে 15 থেকে 30 দিন যে এক্সট্রা টাইমটা দেয়া হচ্ছে, সে যদি ভাবে যে পলিসি বন্ডটা সে ক্যান্সেল করবে, এই পিরিয়ডটাকে বলা হয় ফ্রি লুক পিরিয়ড। প্লিজ subscribe, share and like this channel. Thank you.